এক স্নাইপার 31 নাইটে 29 জন মানুষকে বিনা কারণেই হত্যা করে ফেলে। সে এরম ভাবে কিলিং মিশনটা করে যে পুরো FBI টিম পর্যন্ত তার কোনো হুদিস খুঁজে পায় না। কিন্তু কেন এত নিরীহ মানুষকে খুন করে ফেললো সে? শেষমেশ কিভাবে তাকে FBI টিম ধরতে সক্ষম হয়েছিল? এই সব প্রশ্নের উত্তর দিতে আমি নিয়ে এলাম 2KC কিলার মুভির এক্সক্লেমেশন। তো চলো আর পেছাল না বাড়িয়ে আই এম শাহিন শুরু করি অস্থির থ্রিলার মুভির এক্সক্লেমেশন। মুভির শুরুতে দেখতে পাই যুক্তরাষ্ট্রে বাল্টিমার শহর। তখন সময় 31শে ডিসেম্বর, বছরের শেষ রাত। শহর জুড়েই চলছে নতুন বছরের উদযাপন। লোকজন আনন্দই মাতামাতি ছিল। একটা বিল্ডিং এর ছাদে কিছু মানুষ গান গাইছিল, নাচানাচি করছিল। চতুর্পাশে আতশবাজির শব্দ। হঠাৎ করে কোথা থেকে যেন একটি স্নাইপারে গুলি এসে পড়ে পার্টিতে। একে একে সবাই স্নাইপারের গুলিতে ডাউন হতে থাকে। মুহূর্তে সেখানে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং ছাদের মানুষ নিচে নামতে শুরু করে। লিফটে ঘরের ভেতরে মানুষ ছোটাছুটি শুরু করে, কিন্তু লিফটে থাকা মানুষগুলো স্নাইপারের গুলিতে ডাউন হতে থাকে একে একে। কিন্তু স্নাইপারের গুলি শব্দ আতশবাজি শব্দের কারণে ঢাকা পড়ে যাইতেছিল। একটা আনন্দময় রাত মুহূর্তে পরিণত হয় এক ভয়ানক পরিস্থিতিতে। পরের সিনে এলিনা নামক একটি পুলিশ অফিসারকে দেখতে পাই। প্রতিদিনের মতো এই রেস্টুরেন্টে তার জব করতেছিল। তখন এই ফায়ারিং এর খবর তার কাছে পৌঁছে যায়। তিনি খবর পাওয়া মাত্রই বেরিয়ে পড়েন এবং ঘটনাস্থানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তিনি আহতদের উদ্ধার করতে শুরু করে। এরপর তার সাথে দেখা হয় ডিটেকটিভ ম্যাগাজিনের সাথে, যিনি লেজার লাইট দিয়ে গুলির দিক নির্দেশনা বের করতেছিল। শুধু সে নয়, অন্য বিল্ডিং থেকেও লেজার লাইট দিয়ে দেখতে পায় সব ফায়ারিং গুলো পাশের এক বিল্ডিং থেকে করা হয়েছে। সবাই যখন ওই বিল্ডিং এ যেতে শুরু করে তখন ঘটে যায় একটি বিশাল বিস্ফোরণ। তাতে বোঝা যায় সে শুধু খুন করে ক্ষান্ত নয়, সে নিজের অস্তিত্ব মুছে ফেলার পরিকল্পনা করেছে। এরপর এলিনর ও তার টিম নিয়ে বিল্ডিং এ প্রবেশ করেন। সেখানে যারা পুলিশ হিসাবে কাজ করতেছিলেন তারা সবাই বেরিয়ে আসে সেই বিল্ডিং থেকে। এলিনা মোবাইল বের করে তাদের ভিডিও শুট করতে শুরু করে। তার সন্দেহ হলো স্নাইপার পুলিশের পোশাক পরে পালিয়ে থাকতে পারে। তারা ধীরে ধীরে পৌঁছে যায় ওই কক্ষে যেখানে বিস্ফোরণ হয়েছিল। ঘরের ভেতরে প্রচুর পরিমাণ ধোঁয়া ছিল। এলিনরের শ্বাস নিতে কষ্ট হইতেছিল। তখন ফায়ার সার্ভিস এসে আগুন নিভিয়ে দেয় এবং সবাই বিল্ডিং থেকে দ্রুত বেরিয়ে আসে। সোয়ার টিম রিপোর্ট দেয় বিল্ডিং এর ভেতরে কোনো মৃতদেহ কিংবা জীবিত কেউ নেই। এদিকে ধোয়ার কারণে এলিনর অজ্ঞান হয়ে পড়েন। তখন একজন মেডিকেল ডক্টর এসে তাকে প্রাথমিক চিকিৎসা দেন। এলিনর তখন মেঝেতে পড়েছিল, মুখে ছিল মাস্ক। একজন ক্যাপ্টেন এসে তাকে বলেন এটা কোনো হসপিটাল না যে এখানে বসে চিকিৎসা নিতে হবে। এই কথা শুনে এলিনর ধীরে ধীরে উঠে দাঁড়ান এবং মাস্ক খুলে ফেলেন। বেরিয়ে যাওয়ার সময় তার পুলিশ ক্যাপ্টেন বলেন মাস্ক ছাড়া 13 তলায় উঠতে হবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখি FBI অফিস, যেটার বাইরে কোনো পরিচিত চিহ্ন নেই। লেমমার্ক নামে একজন সিনিয়র এজেন্ট পুরো টিমকে ফ্লিপ করতেছিলেন। আসলে একে দায়িত্ব দেওয়া হয়েছে খুনিকে বের করার জন্য। তিনি বলেন এই খুনি কারো কাছে ধরা দিতে চায় না। সে 29 জনকে খুন করার পরেও তার কোনো ঠিকানা বা ফিঙ্গারপ্রিন্ট পাওয়া যায়নি। তিনি বলেন এই খুনিকে যে কোনো মূল্যেই হোক খুঁজে বের করতে হবে। তিনি আরো বলেন সম্ভবত এই ব্যক্তি কোনো সন্ত্রাসী গোষ্ঠী সদস্য নয়, কারণ যদি এটা সন্ত্রাসী হামলা হতো তাহলে হামলার দায় সন্ত্রাসী গোষ্ঠী নিত। কিন্তু এখনো পর্যন্ত সন্ত্রাসী গোষ্ঠী এই ঘটনার দায় স্বীকার করেনি। তাই এই ব্যক্তি হয়তো একজন ড্রাগ আসক্ত অথবা মানসিক রোগী, আবার একজন সাইকো কিলারও হতে পারে। যদি সে একজন সাইকো কিলার হয় তবে এটি তার হতে পারে প্রথম লিঙ্ক। লেমমার্ক আরো বলেন যে এই তদন্তর কোনো কমতি থাকবে না। আমরা ধরে নিব যে সে কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মবর্মের অন্য কোনো দেশের শক্তির লোক। তাকে শুধু একজন অপরাধী হিসাবে খুঁজে বের করতে হবে। পরবর্তী দৃশ্যে আমরা দেখতে পাই এলিনর মিটিং শেষ হওয়ার পর এলিনর লেমমার্কের কথাগুলো নিয়ে ভাবতে শুরু করেন। তার সঙ্গে ছিলেন এলিনরের সহকারী কর্মী, যিনি কালমার্কের বক্তব্য শুনে একটু ঠাট্টা করলেন। তিনি আরো বলেন এই খুনি হয়তো কোনো ড্রাগ আসক্ত লোক যার জন্মই হয়েছে শুধু মানুষকে মারার জন্য। তখন এলিনর বলেন অপরাধী সে নয় যে শুধু মানুষকে মারে, বরং প্রকৃত অপরাধী সে যে শিশু অবস্থায় একটি পাখি ডানা কাটতে সাহস রাখে আর পরে বড় হলে তাকে গ্যাংস্টার হতে বাধ্য করে। তাদের এই কথাগুলো লেমমার্ক অফিসে বাইরে থেকে শুনে ফেলেন। তখন তিনি ভেতরে এসে এলিনরের সহকর্মীকে বেরিয়ে যেতে বলেন। এরপর লেমমার্ক এলিনরকে জিজ্ঞেস করেন তুমি খুনিকে নিয়ে অন্যরকম ভাবছো কেন? তখন এলিনর বলেন আমার মনে হয় সে কোনো কিছু থেকে মুক্তি পেতে চাচ্ছে। তখন লেমমার্ক আবারও প্রশ্ন করেন তাহলে সে কেন 29
29 জন লোককে মেরে ফেললো। সে চাইলে তো 5-6 জনকে মারতে পারতো, আবার 50-60 জনকেও মারতে পারতো, তাই না? তখন এলিনর বলেন, কারো যেমন পেট ভরে গেলে আর খেতে ইচ্ছে করে না, হয়তো তার তেমনি খুন করা চাহিদা মিটে গেছে। তবে এটাই শেষ না, সে আবারও হয়তো ক্ষুধার্ত হবে, তখন আবারও মানুষকে মারা শুরু করবে। এলিনরের এই কথাগুলো শুনে লেমবার্গ পছন্দ করেন, তাই তিনি নিজেকে এলিনরের কাছে বিশেষভাবে পরিচয় করিয়ে দেয়। পরবর্তী সিনে আমরা দেখতে পাই রাতের বেলা বাড়িতে ফিরে এলিনর একটি সুইমিং পুলে সাঁতার কাটতে শুরু করেন, যাতে নিজেকে হালকা করতে পারেন। পরের দিন সকালবেলা হঠাৎ করে তার সিনিয়র অফিসার ফোন করেন। তিনি বলেন, এজেন্ট লেমবার্গ চায় তুমি একটা কফি শপে যাও। যদি একজন সাধারণ পুলিশ অফিসারকে এফবিআই এজেন্ট দেখতে পায়, তাহলে নিশ্চয়ই কিছু বিশেষ ঘটবে। এলিনর লেমবার্গের ডাকে একটি কফি শপে দেখা করতে যায়। লেমবার্গ মনে করেন এলিনর একজন ভালো গোয়েন্দা, তার কোনো পারিবারিক ঝামেলা নেই, তাই সে কেসটা ভালোভাবে মন দিয়ে বুঝতে পারবে। পরবর্তী সিনে আমরা দেখতে পাই লেমবার্গ এলিনরকে তার অফিসে নিয়ে আসে, যাতে সহজে একসাথে সবাই মিলে কাজ করতে পারেন। তারপর কফি শপে ম্যাগাজিনের সাথে দেখা করেন, যদিও তাদের আগে থেকেই দেখা হয়েছিল। তারপর তারা পুরো টিমকে নিয়ে একটি মিটিং এ বসেন। সেখানে ম্যাগাজিন বলেন, বিল্ডিং এর সমস্ত কর্মচারীদের জিজ্ঞাসা করা হচ্ছে, সিসিটিভির ফুটেজ থেকে যত সম্ভব তথ্য বের করা হচ্ছে। এই বিল্ডিং এ কেউ থাকতো না, ফোন বা ওয়্যার লাইন কিছুই ছিল না। এই বিল্ডিংটা শুধু পার্টির সময় ব্যবহার করা হয়েছিল। তখন একটা গোয়েন্দায় জানায় স্নাইপার রাইফেল ব্যবহার করেছিল, সেটি হলো MX-21। কিন্তু অবাক করা ব্যাপার হলো, এটা হলো 1975 সালে ব্যবহার করা একটি পুরাতন রাইফেল। এগুলো মূলত অবসরে যাওয়া লিমিটারিদের বন্দুক। ভাইরে ভাই, এরপর কি হয়েছিল সেটা যদি তুমি জানো, তাহলে তোমার মাথা ফ্যানের মতো ঘুরতে শুরু করবে। আর সেটা যদি তুমি জানতে চাও, তাহলে কমেন্ট করতে হবে পার্ট 2 এর জন্য।